প্রতিটা মানুষই জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখে। সে একদিন অনেক টাকা পয়সা কামাবে, ধনী হবে। বড়লোক হওয়ার জন্য আমরা অনেকেই টাকার নেশায় পড়ে বৈধ পন্থা এবং অবৈধ পন্থার কথা ভুলে যাই। যে কোনো উপায়ে বড়লোক হওয়ার নেশা মাথায় কাজ করে। এরকম চিন্তা ভাবনা নিয়ে একটি ছেলে বড়লোক হতে চেয়েছিল, কিন্তু তার সৎ বাবা তাকে সৎ পরামর্শ দিয়েছিল। কিন্তু সে কি বাবার কথা শুনেছিল? আর যদি শুনে না থাকে তাহলে তার অবস্থাটা কি হয়েছিল? এই সবই জানতে ভিডিওটি দেখতে থাকুন। মুভিটার নাম হচ্ছে বদমাশ কোম্পানি। গল্পের কাহিনী শুরু হয় 1994 সালের মুম্বাই শহর থেকে। সেখানে আমরা তিনজন বন্ধুকে দেখতে পাই, জিং, চান্দু ও করণ। জিং 10 বছর বয়স হতেই মুম্বাইতে আছে। তিন বন্ধু সদ্য গ্রাজুয়েশন শেষ করেছে। তারা এখন পড়ালেখা থেকে মুক্ত। আর তিনজন মিলে ব্যাংকক ফ্রিতে ঘুরতে যাচ্ছে, তাই তারা খুব ফুর্তিতে ছিল। তিনজনের মধ্যে সব থেকে ব্রিলিয়ান্ট ছিল করণ। সে পড়ালেখা কিংবা খেলাধুলা যেটাই হোক সবসময় টপে থাকে। শুধু তার একটা জিনিসই কমতি ছিল, সেটা হচ্ছে টাকা। আর তার স্বপ্ন, টাকার দিক থেকেও সে একদিন টপ পজিশনে যাবে। এরপর এয়ারপোর্টে আরজি ভাই নামের একজন স্মাগলারের সাথে তাদের দেখতে পাই। আরজি ভাই তাদেরকে ফ্রিতে ব্যাংকক নিয়ে যাচ্ছে। তার কাজ হচ্ছে বাইরের দেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য অবৈধভাবে শুল্ক বা কর ফাঁকি দিয়ে নিজ দেশে পাচার করা। কর ফাঁকি দিয়ে পণ্যগুলো দেশে এনে সে ব্যবসা করে। এতে করে প্রচুর লাভ হয়। আর ঠিক এই জন্যই তাদেরকে ফ্রিতে ব্যাংকক সে নিয়ে যাচ্ছে। তাদেরকে দিয়ে প্রচুর কেনাকাটা করিয়ে তাদের মাধ্যমে দেশে পণ্যগুলো পরিবহন করবে। তবে এই ধান্দায় একটি মেয়েকেও সাথে নিয়ে যাচ্ছে। তার নাম হচ্ছে বুলবুল। বুলবুলের সাথে তাদের পরিচয় হয়। তবে চান্দুর মেয়েদের প্রতি একটু দুর্বলতা ছিল। বুলবুলের সাথে ফ্লার্ট করতে গিয়ে শেষমেশ সে নিজেই হাসির পাত্র হয়ে যায়। যাই হোক, এরপর তারা ব্যাংকক এসে পৌঁছায়। ব্যাংকক এসে তারা অনেক ঘোরাঘুরি করে, আনন্দ ফুর্তি করতে থাকে। আর যে যার যার মতো ইচ্ছে এরকম শপিং করে। ব্যাংকক ঘুরতে ঘুরতে, কেনাকাটা করতে করতে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। ভালো একটা বন্ডিং তৈরি হয় তাদের মধ্যে। এরপর করণ ও বুলবুল দুজনে একসাথে বসে কফি খাচ্ছিল। করণের কাছে বুলবুল জানতে পারে গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, এমবিএ করার চিন্তা ভাবনা রয়েছে। করণের বাবা চায় এমবিএ শেষ করে সে কোনো একটা চাকরি বাকরি করুক। করণ চায় একটা বিজনেস দাঁড় করাতে, সে ধনী হতে চায়। বুলবুল বলে খুবই ভালো আইডিয়া। করণ বলে কিন্তু বড় বিজনেস দাঁড় করাতে বড় অ্যামাউন্টের প্রয়োজন হয়, যেটা আমার কাছে নেই। তখন বুলবুল খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে। সে বলে, আমার বাবা বলতেন কোনো ব্যবসা শুরু করার জন্য শুধু টাকা নয়, বরঞ্চ বড় আইডিয়া থাকাটাই জরুরি। এই কথাটা করণের খুব পছন্দ হয়। এরপর করণ জিজ্ঞাসা করে, তুমি কি করতে চাও? তখন বুলবুল বলে সে একজন বড় মডেলিং হতে চায়। কথাবার্তার এক পর্যায়ে করণ জানতে চায় তোমার বয়ফ্রেন্ড আছে কিনা। তখন বুলবুল বলে মুম্বাইতে এখনো সেরকম ছেলে খুঁজে পায়নি, মানে তার বয়ফ্রেন্ড নেই। তখন করণ যেন মনে মনে বলছিল ইয়েস ইয়েস। যাই হোক, এরপর তারা ব্যাংকক ট্রিপ শেষে ইন্ডিয়ায় আবার ফিরে আসে। করণের বাড়িতে তার বাবা, মা এবং একটি বোন রয়েছে। করণের বাবা একটি ব্যাংকে খুব সততা নিষ্ঠার সাথে কাজ করেন। তার জীবদ্দশায় অবৈধ পন্থায় একটি টাকাও সে উপার্জন করেনি। বাবা করণের কাছে তার ফিউচার ক্যারিয়ার নিয়ে জানতে চায়, সে এখন কি করতে চায়। করণ জানায় সে আর কোনো পড়াশোনা করতে চায় না, নিজে একটা ব্যবসা শুরু করতে চায়, জীবনে বড় কিছু হতে চায়। কিন্তু বাবা বলে তোমার চাচা জ্যাজের মতো আমি বড় বিজনেসম্যান নই যে টাকা দিয়ে তোমায় সাহায্য করব। বাবা চায় সে চাকরি করুক। কিন্তু করণ বলে বাবা আমি তুমি নই, ছোটবেলা থেকে দেখে আসছি একই রুটিন মেনে চাকরি করছো। চাকরি করতে গিয়ে আমাদের সময় পর্যন্ত ঠিকভাবে দিতে পারোনি, আমি তোমার মতো করে বাঁচতে পারবো না। বাবা বলে আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা তাই করো, তোমাকে নিয়ে আমি আর কোনো হস্তক্ষেপ করব না। এরপর একদিন করণ বুলবুলের হোস্টেলে ফোন করে বুলবুলের সাথে কথা বলে। করণ বুলবুলের সাথে দেখা করতে চায় এবং এখানে তারা একে অপরকে আই লাভ ইউ বলে। এরপর দেখতে পাই চান্দুর পুরনো একটা নর্মাল গাড়ি রয়েছে।
সেটা করণ চান্দুর কাছে কিছুক্ষণের জন্য ধার চায়, কারণ সে বুলবুলের সাথে দেখা করতে যাবে। যাই হোক, পরের দৃশ্যে দেখি করণ চান্দুর গাড়ি নিয়ে বুলবুলের সাথে দেখা করতে গিয়ে গাড়ির ভেতরেই দুজনে ভীষণ রোমান্স করছে, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। এরপর সারাদিন শেষে সন্ধ্যার পর হঠাৎ ফোন পেয়ে করণ হাসপাতালে ছুটে যায়। করণের বাবা হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু করণের বাবাকে ভালোভাবে চিকিৎসা করানোর জন্য বেশ টাকার প্রয়োজন, যা এই মুহূর্তে তাদের কাছে ছিল না। তাই করণের মা নিজের হাতের 2টি বালা বিক্রি করে দেয়, যাতে করে তার ট্রিটমেন্টটা ভালোভাবে হয়। করণ যখন মায়ের হাত খালি দেখতে পায়, তখন করণের মধ্যে অপরাধবোধ কাজ করে। এত বড় ছেলে হয়েও আজ বাবার জন্য সে কিছুই করতে পারছে না, তার কাছে কোনো টাকা নেই। তাই করণ বন্ধুদের নিয়ে আরজি ভাইয়ের সাথে দেখা করে, তার ধান্দামি ব্যবসায় জড়িত হতে চায়। আরজি ভাই তখন তার এই ব্যবসার কিছুটা ধারণা দেয়। বাইরে থেকে যখন দামি দামি পণ্য আনা হয়, তখন সেগুলো কাস্টম অফিসে জমা হয়, কিন্তু পরবর্তীতে সে যদি মালগুলো দাবি না করে, তাহলে 1 মাস পর কাস্টম অফিস থেকে সেগুলো নিলামে তোলা হয়। আর কাস্টমস অফিসারকে সে টাকা দিয়ে সেটিং করে রেখেছে। যখন মালগুলো নিলামে তোলা হয়, তখন সে সব থেকে বেশি দাম বলে মালগুলো নিজেই কিনে নেয়। এই প্রক্রিয়ায় তার অনেক টাকা বেঁচে যায়। এরপর আরজি ভাইয়ের দোকানে একজন জুতা কিনতে আসলে তখন এরকম একটা কথা বলা হয়, জুতা জোড়ার যদি একটি না থাকে, তাহলে সেটি যতই ভালো হোক না কেন কোনো মূল্য নেই। আর তখনই করণের মাথায় চট করে একটা আইডিয়া আসে। এরপর করণ তার সেই আইডিয়া কাজে লাগার জন্য পার্টনার হিসেবে 2 বন্ধু এবং সেই সঙ্গে বুলবুলকেও তাদের টিমে নিতে চায়। প্রথমে বুলবুল রাজি হতে না চাইলেও পরবর্তীতে রাজি হয়। এখন শুধু টাকার দরকার, টাকা পাবে কোথায়? এরপর করণ তার চাচার কাছে ফোন দিয়ে ব্যবসার জন্য আর্থিক সহায়তা চায়। তার চাচা জ্যাজ আমেরিকায় থাকে, সেখানে তার বিশাল পোশাক শিল্পের ব্যবসা রয়েছে। চাচার কাছ থেকে টাকার ব্যবস্থা হয়ে যায়। এরপর তারা কাজে নেমে যায়। তারা সবাই আবার ব্যাংকক চলে যায়। ব্যাংকক রিবক জুতা কোম্পানির সাথে তারা একটা ডিল করতে যায়। কোম্পানির ম্যানেজারের সাথে তারা ডিল করে, তাদেরকে 2000 পিস জুতা ডেলিভারি করতে হবে, সেটার জন্য তারা অ্যাডভান্স টাকাও দিয়ে দেয়। এরপর কোম্পানি তাদের 2000 পিস জুতা ডেলিভারি করে, কিন্তু সেখান থেকে তারা 1000 পিস জুতা পাঠায় মাদ্রাজে, আর বাকি 1000 পিস পাঠায় কলকাতায়। আর এগুলো 3 সপ্তাহের মধ্যেই তাদের রিসিভ করার কথা। কিছুদিন পর মালগুলো রিসিভ করার জন্য করণকে ফোন করে জানিয়ে দেওয়া হয়। এরপর করণ এবং বুলবুল দুজনে ব্যবসায়ী সেজে মালগুলো রিসিভ করার জন্য কলকাতায় যায়, আর বাকি 1000 পিস রিসিভ করার জন্য চান্দু মাদ্রাজ চলে যায়। এরপর বুলবুল ও করণ তাদের জুতাগুলো চেক করে দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কিন্তু চেক করতে গিয়ে দেখে 2টো পায়ের জুতা জুড়ো একই রকম, মানে 2 পায়ের জুতাই হচ্ছে শুধু ডান পায়ের জুতা, বাম পায়ের জুতা নেই। এটা দেখে ভীষণ টেনশনে পড়ে যায়। সবগুলো বক্স চেক করে দেখে একই অবস্থা। তারা তো পুরোপুরি হতাশ হয়ে যায়, তারা বিশাল বড় লস খেয়ে গেছে, তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। সেখানে রাগারাগি করে জুতাগুলো ওখানেই ফেলে রেখে চলে আসে, কারণ শুধুমাত্র ডান পায়ের জুতা দিয়ে তারা কি করবে? ওগুলো এখন আনতে গেলে তাদের ট্যাক্স দিয়ে আনতে হবে, তাই ফেলে রেখে চলে আসে। করণ মূলত এখানেই চালাকিটা করেছিল। তারা যে 1000 পিস কলকাতায় এবং বাকি 1000 পিস মাদ্রাজে পাঠিয়েছিল, তখন ডান পায়ের জুতাগুলো কলকাতায় আর বাম পায়ের জুতাগুলো মাদ্রাজ পাঠিয়েছিল, যাতে করে কোনোভাবেই তারা ধরা না খায়। এরপর তাদের 1 মাস অপেক্ষা করতে হয় মালগুলো নিলামে ওঠানোর জন্য। ঠিক 1 মাস পর কাস্টম অফিস থেকে মালগুলো নিলামে তোলা হয়। করণ ছদ্মবেশে কলকাতায় যায় আর চান্দু যায় মাদ্রাজে। সেখানে অনেক ব্যবসায়ী মালগুলো কেনার জন্য আসে, কিন্তু তারা যখন জানতে পারে সেখানে শুধুমাত্র 1 পায়ের জুতা জোড়া আছে, অন্য পায়ের জুতা নেই, তখন তারা একে একে সবাই চলে যায়, কারণ শুধু 1 পায়ের জুতা নিয়ে তারা তো কিছুই করতে পারবে না। এরপর করণ খুবই সস্তা মূল্যে সবগুলো জুতা কিনে নেয়। ঠিক একইভাবে মাদ্রাজে চান্দু জুতাগুলোও কিনে নেয়। এতে করে তাদের বিশাল অঙ্কের ট্যাক্স বেঁচে যায়।
এরপর তারা ট্রাকে করে দুই জায়গা থেকে সবগুলো জুতা নিয়ে আসে নিজেদের গোডাউনে। এরপর এখানে তারা সবগুলো ডান বাম জুতার জোড়াগুলো মিলিয়ে মিলিয়ে বক্স করে ফেলে। এরপর আর্চি ভাইকে গোডাউনে ডাকা হয় জুতাগুলো ক্রয় করার জন্য। আর্চি ভাই তার এমন কাজ দেখে বলে, এই ধান্দায় তুই তো পুরাই মাস্টার মাইন্ড, বল পেমেন্ট কার নামে লিখব? তখন বুলবুল বলে ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানি এই নামে। বন্ধুরা মিলে কাজটা করেছে, তাই তাদের কোম্পানির নাম হয় ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানি। আর তাদের ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানির প্রথম প্রফিট 10 লাখ রুপি। আর এখান থেকেই তাদের জীবনের চাকা আস্তে আস্তে ঘুরতে থাকে। তাই সবাই মিলে প্রথম প্রফিটে টাকা দিয়ে একটু মজা মাস্তি করে। এরপর করণ বাড়িতে এসে তার ভাগের টাকাগুলো নিজের কাপড়ের ভাঁজে ভাঁজে রেখে আলমারিতে লুকিয়ে রাখছিল, কিন্তু বাবার কাছে সে ধরা পড়ে যায়। এরপর বাবা তাকে জিজ্ঞাসা করে এত টাকা সে কোথায় পেল। তখন সে বলতে বাধ্য হয় চাচা জ্যাজের কাছ থেকে সে টাকা নিয়ে জুতা আমদানির ব্যবসা শুরু করেছে। কিন্তু চাচার সাথে তার বাবার অনেক আগে একটা ঝামেলা হয়েছিল, সেখান থেকে চাচার সাথে তার বাবার যোগাযোগ বিচ্ছিন্ন। বাবা যখন জানতে পারে সে এই ব্যবসা শুরু করেছে ওই স্মাগলার আর্চি ভাইয়ের সাথে, যিনি অবৈধভাবে চোরাচালান করে থাকে, তখন বাবা করণের উপর ভীষণ রেগে যায়, সব টাকা ফেরত দিতে বলে, এসব কাজ বাদ দিয়ে তাকে ফিরে আসতে বলে। কিন্তু করণ বলে আমি এখন বড় হয়েছি, আমাকে কি করতে হবে সেটা আমি জানি। বাবা বলে আমার বাড়িতে থাকতে হলে আমার মতো করেই থাকতে হবে। এসব নিয়ে বাপ ছেলে রাগারাগি করে করণ ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। তখন বাবা করণকে বলে দাঁড়াও। ওই মুহূর্তে বাবা হিসেবে ছেলেকে সে কিছু পরামর্শ দেয়। সৃষ্টিকর্তা তোমাকে তীক্ষ্ণ মস্তিষ্ক দিয়েছে, যদি তুমি এই মস্তিষ্কটি সঠিকভাবে ব্যবহার করো তাহলে জীবনে সুখী হতে পারবে, আর যদি মস্তিষ্কের অপব্যবহার করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এখন বাকি সিদ্ধান্ত তোমার উপর নির্ভর করছে, তোমার জন্য শুভকামনা রইল। এরপর করণ চলে যায়। বাড়ি থেকে বের হয়ে সে বুলবুলের কাছে যায়। বুলবুলকে বলে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। এরপর বুলবুল করণকে নিজের রুমে থাকতে দেয়। তারা একসাথে থাকতে শুরু করে এবং পূর্বের মতোই তারা জুতা আমদানি করে খুব অল্প সময়ের মধ্যে তারা অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়। তাদের জীবন যাপন এখন বিলাসী। কিন্তু হঠাৎ করে একদিন নিউজে দেখতে পায় ভারত সরকার ঘোষণা করেছে বিদেশ থেকে আনানো কিছু পণ্যের উপর ইম্পোর্ট ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে, যা 120% থেকে কমে 20%-এ এসে পৌঁছেছে। সেই তালিকায় জুতাও ছিল, যেটা করণদের ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানির জন্য মোটেও ভালো ছিল না। তাই তাদেরকে এই জুতার ব্যবসা বাধ্য হয়ে এখানেই বন্ধ করতে হয়। কিন্তু এখন নতুন করে কি ব্যবসা শুরু করবে এটা নিয়ে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। জিং বারের বিজনেস করতে চায়, কারণ সে প্রচুর ড্রিঙ্কস করত। আর চান্দু একটা ফিল্ম বানাতে চায়, কারণ তার হিরো হওয়ার ইচ্ছে। কিন্তু দুজনের এসব প্ল্যান কোনোটাই কার্যকর নয়। করণ ছিল সব থেকে ব্রিলিয়ান্ট। করণ বলে এবার তারা যাবে আমেরিকা নতুন কোনো বিজনেস প্ল্যান নিয়ে। সেখানে তার চাচা জ্যাজও থাকে, চাচার সাপোর্ট তো তারা পাবেই। এরপর চারজন মিলে আমেরিকা চলে যায়। এয়ারপোর্টে তার চাচা তাদের রিসিভ করতে আসে। এরপর করণ চাচার সাথে তার বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। এরপর চাচা এখানে তাদের জন্য একটা অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দেয় থাকার জন্য। আর সেখান থেকে তারা তাদের নতুন বিজনেসের ধান্দা শুরু করে দেয়। তবে এবার তারা একটি হ্যান্ড গ্লাভস কোম্পানির সাথে ডিল করে, ঠিক যেমনটা জুতা কোম্পানির সাথে করেছিল। কোম্পানি থেকে তারা 1000 পিস গ্লাভস অর্ডার করে এবং সেগুলো অর্ধেক অর্ধেক করে দুই জায়গায় ডেলিভারি করে। এরপর সবশেষে জুতা কোম্পানির মতো খুব স্বল্প মূল্যে তারাই আবার কোম্পানির কাছ থেকে গ্লাভসগুলো কিনে নেয়। আর এভাবে তারা বিজনেস করে $1 মিলিয়ন প্রফিট করে ফেলে। তাদের কাছে এখন টাকা পয়সার কোনো অভাব নেই, তাদের জীবন পুরাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু করণ এখানেই থেমে যাবে না, সে আরো টাকা পয়সার মালিক হতে চায়, শীর্ষ পর্যায়ে সে যেতে চায়। করণের কাছে এখন এতটাই টাকা ছিল যে সেই টাকা দিয়ে সে ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলে, কিন্তু সবগুলো টাকাই সে হেরে যায়। তাতেও তার কোনো সমস্যা নেই, তার কাছে এখন অনেক টাকা আছে। এরপর একদিন হঠাৎ চাচা জ্যাজ করণকে ফোন করে বলে তোরা কোথায় আছিস আর কি করছিস তোরা? তোদের ব্যাপারে পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করছিল,
আসলে করণ ও তার বন্ধুরা হ্যান্ড গ্লাভসের যে বিজনেসটা করেছিল সেটা করতে গিয়ে ওই কোম্পানির ম্যানেজারকে চরম বিপদে ফেলে দিয়েছিল। সেটা নিয়ে একটু আইনিগত সমস্যা হয়েছে। কিন্তু করণ চাচাকে বলে, এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তেমন কিছুই ঘটেনি। এরপর করণ বিষয়টা বন্ধুদের সাথে শেয়ার করে, তাদেরকে এবার এই ব্যবসাটাও বন্ধ করে দিতে হবে। তাই করণ আবার নতুন একটা প্ল্যান বের করে, আর কাহিনীর সাথে সাথে তার সেই মাস্টারমাইন্ড প্ল্যানটাও দেখানো হয়। তারা ব্যাংক থেকে লোন নিয়ে $1,00,000 সেখানে একটা বাড়ি ক্রয় করে। ঠিক কয়েক মাস পর সেই একই বাড়ি তাদেরই আরেকজন বন্ধু ব্যাংক থেকে লোন নিয়ে $2,00,000 কিনে নেয়। ঠিক একইভাবে কয়েক মাস পর নিজেদের মধ্যেই একজন ব্যাংক থেকে লোন নিয়ে $4,00,000 বাড়িটি কিনে নেয়। কিন্তু এখানে তাদের লাভটা কোথায়? ব্যাংকে তো একদিন না একদিন টাকাগুলো পরিশোধ করে দিতেই হবে, কিন্তু লাভটা এখানেই লুকিয়ে রয়েছে। তারা এভাবে যে ব্যাংক থেকে বারবার লোন নিয়ে বাড়ি ক্রয় বিক্রয় করছে, এরপর একদিন হঠাৎ তাদের মধ্যে একজন দেউলিয়া ঘোষণা করে দেবে। তখন ব্যাংকের আর কোনো বিকল্প রাস্তা থাকবে না। তখন ব্যাংক কি করবে? তাদের ওই বাড়িটি ব্যাংক জব্দ করে নেবে। কিন্তু প্রকৃত অর্থে ওই বাড়ির প্রকৃত মূল্য ছিল $1,00,000, আর বাদ বাকি সব টাকা তাদের প্রফিট, তাদের পকেটে আসবে। আর এই প্ল্যানে তারা সফল হয়। তখন সবাই করণের এমন মাস্টারমাইন্ড আইডিয়ার জন্য তাকে বেস্ট বলতে বাধ্য হয়। তুই আসলেই একটা জিনিয়াস। করণ পুরোপুরি টাকার নেশায় পড়ে গিয়েছিল। বুলবুল হঠাৎ একদিন খেয়াল করে দেখে টাকার নেশায় মগ্ন হয়ে করণের কাছে তার প্রায়োরিটিও যেন আস্তে আস্তে কমে যাচ্ছিল। মানুষের মধ্যে যখন অনেক বেশি টাকা হয় তখন তার মধ্যে আস্তে আস্তে অহংকারবোধ কাজ করতে শুরু করে। এরপর একদিন দেখতে পাই জিং ও তার গার্লফ্রেন্ড ঝগড়া মারামারি করে একে অপরের জখম করে ফেলেছে। জিং প্রচুর মদ্যপান করে, তাই সে মাঝে মধ্যে নিজের কন্ট্রোলের বাইরে চলে যায়। তাদের এই ঝামেলা নিয়ে সব বন্ধুরা মিউচুয়াল করার জন্য বসে। জিং মদ্যপান করে মাতলামি করবে, সেটার জন্য তারা তো বিপদে পড়তে পারবে না। তাই করণ বলে, তোমার জন্য আমাদেরকেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। জিং তখন রেগে গিয়ে বলে, আমার জন্য সমস্যা হচ্ছে? করণকে সে বলে, তুই কি ভুলে গেছিস কোথা থেকে উঠে এসেছিস? আমার কাছ থেকে টাকা ধার নিয়ে চলতিস, আমার পোশাক পরে বিভিন্ন পার্টিতে যেতিস, আর আজকে তুই বড় হয়ে গেছিস। এসব শুনে করণও জিংয়ের উপর প্রচন্ড রেগে যায়। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি আর তুই ছোট, কোনো সমস্যা? তখন জিং প্রচন্ড হার্ড হয় এবং সে বলে, বড় আর ছোটর মধ্যে কোনো বন্ধুত্ব থাকতে পারে না। আমি তো ওদের ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানির মধ্যে আর নেই, এই আমি চললাম। এখান থেকেই বন্ধুদের মাঝে আস্তে আস্তে ফাটল ধরতে শুরু করে। পরদিন চাচা করণকে ফোন করে জানায়, ব্যাংকের লোকেরা আমায় ফোন করেছিল এবং চান্দুর কথা জিজ্ঞাসা করছিল, কোনো সমস্যা হয়েছে কি? করণ বলে, চান্দু শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই সে ঋণ পরিশোধ করতে পারেনি। এর জন্য ব্যাংক সম্পত্তি জব্দ করে নিয়েছে, তাই হয়তো ফোন করেছিল। আর চাচা ছিল তাদের স্পন্সর, এর জন্য ব্যাংক মনে করত তাদের সাথে হয়তো চাচাও জড়িত। এরপর হঠাৎ একদিন একজন লোক করণের বাসায় আসে। তখন করণ বাসায় ছিল না। লোকটি জিজ্ঞাসা করে, সে কি আমার জন্য কোনো চেক রেখে গেছে কিনা। তখন বুলবুল চেকগুলো খুঁজে দেখতে থাকে। লোকটি বলে, চেকটিতে তার বিবাহিত স্ত্রী পামেলা কাপুরের নাম হয়তো উল্লেখ আছে। এই কথা শুনে বুলবুল যেন আকাশ থেকে পড়ে। তখন লোকটি বিষয়টা খুলে বলে, করণ আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার জন্য চুক্তিতে পামেলাকে বিয়ে করেছে। এরপর করণ যখন বাসায় আসে তখন বুলবুল এবং করণের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়। করণ গ্রিন কার্ড পাওয়ার জন্য এত বড় একটা কাজ করে ফেলেছে, অথচ তার কাছে শোনার একটাবার প্রয়োজন বোধ করলো না সে। করণ বলে, দেখো, এসব তো আমি আমাদের ভবিষ্যতের জন্যই করেছি। তোমার এমন আচরণের জন্য অলরেডি একজন বন্ধু চলে গেছে, আর যদি তুমি এভাবেই চলতে থাকো তাহলে আমাকেও চলে যেতে হবে। কিন্তু করণ নিজের সিদ্ধান্ত থেকে নড়বে না, তাই বুলবুলও তাকে ছেড়ে চলে যায়। পরদিন চান্দু করণকে একটা রেস্টুরেন্টে ডাকে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য। জিং এবং লিন্ডার মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার পর লিন্ডার সাথে চান্দুর সম্পর্ক তৈরি হয়েছে, তাই তারা সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করার। সেজন্য করণ তাদের অভিনন্দন জানায়। তখন চান্দু এটাও জানায়
সে এখানে একটা ভিডিও ক্যাসেটের একটা ব্যবসা করবে। চান্দু আরো বলে, তোকে আমি হার্ট করতে চাই না, তোর এসব ধান্দা বিজনেসে আমি আর নেই, এসব থেকে বের হতে চাই, আর তোকেও পরামর্শ দিচ্ছি তুইও এসব ছেড়ে দে। করণ তখন দুঃখ পায় আর তাকে বলে, আজকে তোকে এই অবস্থানে কে নিয়ে এসেছে? আমি নিয়ে এসেছি। বিজনেস আইডিয়া কার ছিল? আমার ছিল। ইনভেস্টমেন্ট কার ছিল? আমার ছিল। আমেরিকায় কে নিয়ে এসেছে? আমি নিয়ে এসেছি। আর এখন তুই সবকিছু পেয়ে গেছিস তাই চলে যেতে চাচ্ছিস। কিন্তু চান্দু এসব অস্বীকার করে না। হ্যাঁ, তোর কথা ঠিক আছে। চান্দু তাকে বলে, দেখ তুই এত কিছু করেছিস, এসব কি আমাদের জন্য? আমাদের জন্য নয়। তুই নিজে বড়লোক হতে চেয়েছিস, স্বপ্নকে বাস্তবায়ন করতে চেয়েছিস, আর আমরা তোর স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করেছি, এটা তোর মনে রাখতে হবে। আর আজ তুই এত কিছু করেছিস, এসব আমাদের ছাড়া তুই করতেও পারতি না। আমরা সব সময় বন্ধু ছিলাম, বন্ধু থাকবো। কিন্তু এসব কাজে সে আর নেই। তখন করণ বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে সেখান থেকে চলে আসে। করণ বন্ধু বান্ধব সবকিছু হারিয়ে একা হয়ে যায়, তাই সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। তখন তার পরিবারের কথা খুব মনে পড়ে। আসলে দুনিয়াতে পরিবারের মতো কেউ আপনজন হতে পারে না। তাই করণ নিজের বাড়িতে ফোন দেয়। মা ফোন রিসিভ করে হ্যালো হ্যালো বলতে থাকে, কিন্তু করণ কথা বলার সাহস পায় না। সে মুখ চেপে রেখে কান্না করতে থাকে। মায়ের মন তো, মা বুঝে যায় তার ছেলে ফোন করে কান্না করছে। মা বলে, কি হয়েছে ছেলে, কান্না করছিস কেন তুই? করণ কোনো কথা বলতে পারে না, ফোনটা রেখে সে চলে আসে। এরপর একদিন দেখতে পাই করণের বাবার কর্মসংস্থানে এমপ্লয় অ্যাওয়ার্ড সিরিমনিতে তাকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাই বাবার এই বিশেষ দিনে করণ দেখতে চলে এসেছিল। বাবা সেখানে তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, তার স্ত্রী, মেয়ে এবং মেয়েজামের নাম সেখানে প্রকাশ করে, কিন্তু করণের নাম প্রকাশ করে না। বাবা বক্তব্যে বলে, তার 25 বছরের চাকরি জীবনে সে একটি টাকাও অবৈধভাবে আয় করেনি, তাই এই অ্যাওয়ার্ড তার জন্য অনেক গর্বের। সবাই তখন দাঁড়িয়ে হাততালি দেয়। আর করণ আড়াল থেকে দেখেই আবার আমেরিকায় ব্যাক করে। কিন্তু আমেরিকায় ফিরে আসার পর আমেরিকান পুলিশ তাকে গ্রেপ্তার করে, ব্যাংক থেকে লোন নিয়ে সে যে ইল্লিগাল কাজগুলো করেছে সেটার জন্য। এরপর তাকে ছাড়ানোর জন্য চাচা উকিল নিয়ে চলে আসে। এখন করণ যদি ব্যাংকের 70% ঋণ পরিশোধ করতে পারে তাহলে তার সাজা অন্তত কমানো যাবে। কিন্তু করণের কাছে এত টাকা নেই, তার কাছে 25% আছে, কারণ তার সাথে বন্ধুরাও শেয়ার ছিল, বাকি পার্সেন্টগুলো বন্ধুদের কাছে রয়েছে। ঠিক তখন ওখানে বুলবুল চলে আসে, তবে এখানে সে কোনো সিম্প্যাথি দেখাতে আসেনি। তারাও যেহেতু করণের বিজনেসে পার্টনার ছিল, তাই বুলবুল নিজের শেয়ার এবং চান্দু ও জিংয়ের শেয়ারের অংশ সহ তাকে দিয়ে দেয়। এতে করে তার 70% ঋণ পরিশোধ হয়ে যাবে। এরপর সে এখান থেকে চলে যায়। তখন আইনজীবী বলে, তাহলে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। এরপর ঠিক 6 মাস পরের দৃশ্য দেখানো হয়। করণ 6 মাস জেল খাটার পর বেরিয়ে আসে, কিন্তু তার চাচা তাকে ছেড়ে যায়নি। চাচা সব সময় তাকে সাপোর্ট করে গেছে। এরপর সে নিজের চাচার কোম্পানিতেই কর্মচারী হিসেবে চাকরি করতে থাকে। যেই করণ এক সময় বিলাসবহুল জীবনযাপন করত, সেই করণ আজ একটা কোম্পানিতে ঘন্টায় $10 স্যালারিতে জব করছে, ভাবা যায়? তবে করণ এখন অনেক পরিশ্রমী হয়ে উঠেছে, সে সৎভাবে টাকা উপার্জন করে। এভাবেই পেরিয়ে যায় কয়েক মাস। এরপর একদিন চাচা করণকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে এবং বলে যে, আমি বাইরে থেকে একটু আসছি, তুই এখানে বস। এর কিছুক্ষণ পর ওয়েটার করণের হাতে বিল ধরিয়ে দেয়, কিন্তু করণ বলে, আমি তো কোনো কিছু অর্ডার করিনি। তখন ওয়েটার বলে, আপনার নামে পেছনে কেউ একজন অর্ডার করেছে। তখন করণ পেছনে গিয়ে দেখে বুলবুল বসে আছে। বুলবুলকে দেখেই সে ইমোশনাল হয়ে যায়। বুলবুলও এখন জানে করণ অনেক পরিশ্রমী হয়ে উঠেছে, আগের মতো সে আর নেই। বুলবুল তখন উঠে দাঁড়ায়। বুলবুল প্রেগনেন্ট, তার গর্ভে করণের সন্তান। করণ আরো ইমোশনাল হয়ে যায়। তখন সে গর্ভের সন্তানকে হাই জানায় এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে, আমি পৃথিবীর সেরা স্বামী ও সেরা বাবা হওয়ার চেষ্টা করব, যাতে করে তার সন্তান একদিন বাবাকে নিয়ে প্রাউড ফিল করে। তখন বুলবুল বলে, তুমি কি আমায় বিয়ে করবে?
হ্যাঁ অথবা না। করণ বলে হ্যাঁ। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেক ইমোশনাল হয়ে যায়। আর দূর থেকে চাচা তাদের মিল দেখে অনেক খুশি হয়। এরপর একদিন চাচা তার ব্যবসায় অনেক বড় একটা লস খেয়ে যায়, যার জন্য সে প্রচুর টেনশনে পড়ে যায়। তার কোম্পানির শার্টগুলো প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে, কেউ নিতে চাচ্ছে না। এর কারণ শার্টগুলো ধুয়ে দেওয়ার পর সেগুলো কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। সকাল থেকে এ পর্যন্ত তার কোম্পানির শেয়ার 30% কমে গেছে। তাই টেনশনে সে পাগল হয়ে যাচ্ছিল। কিন্তু করণ তার উপর ভরসা করতে বলে চাচাকে, এই বিপদ থেকে চাচাকে সে উদ্ধার করবে। কিন্তু এটা করার জন্য আবার তার বন্ধুদের সাহায্যের প্রয়োজন। তাই সে বন্ধু চান্দুর খোঁজ করতে চলে যায়। চান্দু এখন ভিডিও ক্যাসেটের ব্যবসা করে বেশ ভালোই দিন পার করছে। চান্দু হঠাৎ বাইরে তার বন্ধু করণকে দেখতে পায়। সে তার সাথে দেখা করতে এসেছে। এরপর দুই বন্ধু বসে কথা বলে এবং চাচার বিষয়টা শেয়ার করে করণ। কিন্তু সেটার জন্য চান্দু এবং তার স্ত্রী লিন্ডার সাহায্য দরকার। অবশেষে তারা দুজন আবার মিল হয়ে যায়। এরপর দুই বন্ধু মিলে জিং এর সাথে দেখা করতে চলে যায়। জিং বারের দোকান দিয়ে ব্যবসা করছে, কারণ সে ড্রিঙ্কস করতে পছন্দ করত, তাই সে বারের ব্যবসা শুরু করেছে। তখন তিন বন্ধু নিজেদের মধ্যে নিজেরাই সরি টরি বলে সবকিছু মিউচুয়াল করে নেয়। সত্যি কথা বলতে তারা কেউই একে অপরের থেকে দূরে থেকে ভালো নেই, তাই তারা আবার আগের মতো বন্ধু হয়ে যায়। এরপর করণ নিজের খেলা শুরু করে। চাচার কোম্পানি থেকে 7টা শার্ট নিয়ে পরীক্ষামূলকভাবে সেগুলো আলাদা আলাদা ওয়াশিং মেশিনে ধুয়ে দেখে। একটি শার্ট একবার ধয়, অন্যটি 2বার, পরেরটা 3বার, এভাবে পর্যায়ক্রমে 7টা শার্টই ধুয়ে দেখে। সেগুলো এক একবার ধোয়ার পর এক এক রকম কালার দেয়। এরপর করণ চাচার মাধ্যমে বড় বড় কোম্পানির ক্রেতাদের নিয়ে একটা মিটিং করে। তাদের সামনে করণ ওই 7টা শার্টই শো করায় এবং সেগুলোর বিশেষত্ব তুলে ধরে। করণ বলে, এখানে 7টা শার্ট দেখছেন, আমি যদি বলি এখানে একটি শার্টই রয়েছে। তারা বলে মানে? তখন করণ বুঝিয়ে বলে, মার্কেটে তারা নতুন পণ্য ছাড়তে যাচ্ছে। সাধারণ মানুষ একটা শার্ট কিনে পরতে থাকে, কিন্তু তাদের এই নতুন শার্টটি প্রতিবার ধোয়ার পর ডিফারেন্ট কালার দেয়। অর্থাৎ তারা একটি শার্ট কিনে প্রতিদিন নতুন নতুন শার্ট পরার আনন্দ পাবে। এরপর ক্রেতাগুলো তাদের কোম্পানি থেকে শার্টগুলো ট্রায়াল দেওয়ার জন্য 5,000 পিস অর্ডার করে। যদি মার্কেটে ভালো রেসপন্স পায় তাহলে তারা বড় পরিসরে অর্ডার করবে। এর কিছুদিন পর নিউ ইয়র্কে মাইকেল জ্যাকসনের একটা ডান্স শো ছিল। আর মাইকেল জ্যাকসনের ডান্স গ্রুপের সদস্য ছিল চান্দুর স্ত্রী লিন্ডা। তাই লিন্ডাকে দিয়ে অনেক রিকোয়েস্ট করে মাইকেল জ্যাকসনের ওই ডান্স শোতে তাদের শার্টগুলো পরিয়ে ডান্স পারফর্ম করার। এরপর মাইকেল জ্যাকসন ওই শার্টগুলো পরেই ডান্স পারফর্ম করে। শো শেষ হলে সকালবেলা ওই জায়গার পাশেই রাতে পারফর্ম করা ওই শার্টগুলো ফেলে রাখা হয়। তখন আশেপাশের সকলেই এসে দেখে বলে, আরে এই শার্ট পরে গতকাল রাতে তো মাইকেল জ্যাকসন পারফর্ম করেছে। তখন সকলেই শার্টগুলো লুফে নেয়, আর ওখান থেকে এই শার্টের ব্র্যান্ডিং হয়ে যায়। তখন মার্কেট সবাই মাইকেল জ্যাকসনের শার্ট খুঁজতে থাকে, কিন্তু মার্কেট থেকে সব শার্ট স্টক আউট হয়ে গেছে। তাই বিভিন্ন ক্রেতারা করণকে ফোন করে শার্ট অর্ডার করতে থাকে। এরপর তাদের কোম্পানির শেয়ার মূল্য বহু গুণে বেড়ে যায়। তখন তাদের কোম্পানির শেয়ার কেনার জন্য ব্যবসায়ীরা হুমড়ি খেয়ে পড়ে। করণের আইডিয়ায় চাচার কোম্পানি প্রচুর লাভবান হয়। সেই সাথে করণের জীবন আবার চেঞ্জ হয়ে যায় এবং তাদের চার বন্ধুর সেই ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানি আবার নতুন করে স্টার্ট করে। পাশাপাশি তাদের কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত। তাদের নতুন অফিস, বাড়ি-গাড়ি সবকিছুই হয়। করণ ও তার বন্ধুরা বুঝতে পারে যে ধনী হওয়ার জন্য প্রতারণার প্রয়োজন নেই, বরং মেধা, কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমেই সত্যিকারের সাফল্য অর্জন করা সম্ভব। তাদের জীবনের ভুলগুলো থেকে তারা শিক্ষা নিয়ে প্রকৃত সফলতা অর্জন করে। তাদের স্বপ্ন পূরণ হয়। এর কয়েক বছর পর দেখতে পাই করণ পরিবার নিয়ে আমেরিকায় সেটেল হয়ে গেছে। চাচার সাথে বাবার যে ঝামেলা ছিল সেটাও মিটে গেছে। এখানে বন্ধু বান্ধব, ফ্যামিলি নিয়ে করণ এখন অনেক হ্যাপি। তার ছেলেও বড় হয়ে গেছে। করণ ছেলেকে নিয়ে খেলছিল, যেটা তার বাবা দেখতে পেয়ে মনের মধ্যে প্রশান্তি ফিল করে। এমন দিনই সে যেন দেখতে চেয়েছিল।
করণ মনে মনে বলে, বাবার কথাই সঠিক ছিল। বাবা একদিন আমায় বলেছিল, যদি মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করো তাহলে জীবনে সুখী হতে পারবে। আজ করণের সবকিছু আছে, সে অনেক সুখী। আর গল্পটা এখানেই শেষ হয়। মুভির মতো আমরাও আমাদের প্রতিভা মস্তিষ্ককে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করব। মস্তিষ্ককে অন্যায় কাজে ব্যবহার করা থেকে বিরত থাকব। সবাইকে ধন্যবাদ।